কুঠির ঘরের সামনে দরজায় ঝুলছে বড্ড পুরোনো এবং বিশাল একটি তালা। সুখ তালাটার দিকে তাকিয়ে ছোট্ট একটা শ্বাস ফেলল। কতক্ষণ দরজায় টুকটাক শব্দ করলো নিজের হাত দিয়ে, অপর পাশ থেকে কোনো সাড়া পাওয়া যায় কিনা সেই আশায়, কিন্তু কোনো রূপ সাড়া পাওয়া গেল না। হঠাৎ সুখ খেয়াল করলো দরজার বাঁ পাশে একটা জানালা রয়েছে। জানালাটা আটকানো, তবে মাঝে একটু পাকা আছে। কিছু দেখা যায় কিনা সেই চেষ্টায় সুখ জানালাটার সামনে গিয়ে দাঁড়ালো। দুপুরের কড়া রোদে শরীরে একটা উষ্ণভাব বর করল, সাথে অনাকাঙ্ক্ষিত কিছু ভেবে ভয় ধরল হৃদয় গহীনে। দুপুরের রোদে বাড়ির ছাদে বসে এক আদারিয়া কাক বেসুরো কণ্ঠে কা কা করে যাচ্ছে। কাকের ডাক অকল্যাণের সুর, তবে এবেলাও কি কাক অকল্যাণের সংকেত জানাচ্ছে? সুখ মাথা নামালো জানালা বরাবর ফাঁকাটার দিকে, গভীর দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করলো ভেতরের পরিস্থিতি। কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘামের আভাস। গভীর পর্যবেক্ষণার মাঝে ঘাড়ে কারো শীতল স্পর্শ অনুভব করলো। ছিটকে উঠল খানিকটা। পিছে তাকাতে দেখে কাজের মেয়েটা দাঁড়িয়ে বিস্ময় মাখা দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে। সুখ চোখ বন্ধ করে একটা স্বস্তির নিঃশ্বাস নিল। অন্য কেউ হলে তাকে লজ্জা আর অস্বস্তিতে পড়তে হতো নিজের সন্দেহের জন্য। সুখের ভাবনার মাঝে কাজের মেয়েটা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বলল, আরে ভাবি, আপনি এইখানে কি দেখেন? ভাগ্য ভালো আমি এসেছি, অন্য কেউ না। তা না হলে তো এই কাজের জন্য বড় মূল্য দিতে হইতো। কাজের মেয়েটার কথায় ব্রু কুঁচকায় সুখ। এখানে আসার জন্য বড় মূল্য দিতে হতো মানে? সে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল, এখানে আসার জন্য বড় মূল্য দিতে হতো কেন? কি আছে এখানে? এখানে আছে এই বাড়ির রহস্য, দুলুর মাঝে গড়া রাজপ্রাসাদের আন্তঃখবর। সুখ আরো কিছু বলার আগে পেছন থেকে একটা গম্ভীর কণ্ঠ ভেসে আসলো, মিনা, তুই আবারও উল্টাপাল্টা বকছিস। সুখ কণ্ঠের অধিকারী ব্যক্তিটার দিকে তাকালো। মেঘ সাহেব। সুখ অবাক কণ্ঠে বলল, উল্টোপাল্টা কথা বলছে মানে? মেঘ মুচকি হেসে এগিয়ে আসলো। মিনা নামের মেয়েটির দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, আর কি বলবো অপরিচিতা। এই মিনা এমন উদ্ভট উদ্ভট কথা বলে জানেন না। আমাদের বাড়িতে গত বছরের মাঝামাঝি সময়ে 2টা কাজের মেয়ে নেওয়া হয়েছিল। তারপর একদিন ওরা আমাদের কিছু জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। তার 2-1 দিন বাদে এই স্টোর রুমে নাকি ও তাদেরকে দেখেছে। পরে রুমে তালা খোলার পর দেখি কিছু নেই, এমন আরও নানান রকম কথাও ছড়ায়। আমাদের এখানের অনেক মানুষের কাছে বলে বেড়ায় আমাদের বাড়িতে নাকি রাতে মানুষের শব্দ শোনা যায়, গাড়ির শব্দ শোনা যায়, কান্নার শব্দ আসে, আরও কত কি। সুখ হা হয়ে তাকিয়ে থাকে। মেয়েটা কি পাগল? প্রথম দিন যে বলেছিল অদ্ভুত কথাটা, সেটাও কি এমনিই বলেছিল, নাকি সব কিছুর পিছে কারণ আছে? কি করছিস তোরা এখানে? আর মিনু, তোকে না বলেছিলাম এখানে আসতে না? এখানে কি করছিস? কাজ নেই তোর? একটা মেয়েলি কণ্ঠে সবাই ঘুরে তাকায়। মসৃণের মা দাঁড়িয়ে আছে, আর তার পিছে মেঘের মা রেহানা বেগম। মিনা নামের মেয়েটি মাথা নামিয়ে বিড়বিড় করে বলল, হ্যাঁ, আমি এখানে আসলেই তো রহস্য পাশ হয়ে যাবে। কবে জানি নির্মমভাবে আমিও উদাও হয়ে যাই। এই মানুষগুলোর মাঝে কিছু তো লুকিয়ে আছে। মিনুর সাথে সুখ দাঁড়িয়েছিল বিদায় সে সবটাই সুন্দর পরিষ্কার শুনতে পেয়েছে। বাকিরা অবশ্য বুঝতে পারেনি কি বলেছে এই মেয়ে। সুখ আনমনেই ভাবে, মেয়েটা কি উন্মাদ? মেঘের মা মিনাকে চুপ থাকতে দেখে গম্ভীর কণ্ঠে বলল, কি বিড়বিড় করছিস? তোকে না বলা হয়েছে এখানে আসবি না?
এখানে আসলেই তুই নতুন গল্প বানিয়ে ফেলিস। মিনার কথা বলেনি কোনো, গটগট পায়ে ভেতরে চলে গেল। সুখ মিনার যাওয়ার দিকে তাকিয়ে আনমনেই বলল, যেহেতু ভুলই রটে তবে ওকে রেখে দিছেন কেন? আমি তো শুনেছি যা রটে তা কিছু ঘটে। মেঘ অবিশ্বাস্যকর দৃষ্টি নিক্ষেপ করলো সুখের পানে। অবিশ্বাস্যকর কণ্ঠে সামান্য হেসে বলল, আপনি কি ওর সাথে পাগল হলেন অপরিচিতা? ও কুসংস্কার শূন্য, তাই ভাবে উল্টাপাল্টা। আরও অনেক বছর পুরনো, প্রায় 3 বছর হবে, তাই মায়ার বসে ওকে ছাড়তে পারি না। ও অবুঝ বলে আমরাও কি অবুঝ হব? 15 বছরের মিনাকে বাসায় এনেছিল, কিভাবে মেয়েটা বের করি বলেন? আরে মেয়ে, তুমিও না, মেয়েটা নতুন এসেছে আমাদের পরিবারে। আমাদের ব্যাপারে জানতে বুঝতে তো একটু সময় প্রয়োজন, তাই আমাদের সাথে মিশলেই ওর সব প্রশ্নের উত্তর পাবে। রেহানা বেগমের এমন সুমিষ্ট আচরণে মুগ্ধ না হয়ে পারল না সুখ। কি সুন্দর তার আচরণ। মেঘ মাথা নাড়িয়ে বলল, না মা, আমি তো কেবল এমনিই বললাম। আমিও জানি অপরিচিতার সময় প্রয়োজন। সুখ সবার অবসরে ছোট্ট শ্বাস ফেলল। মিনা মেয়েটা এতটাও অবুঝ না। সব কথা কি কেবল হাওয়ায় গড়া প্রাসাদ নাকি মাটির উপরে ভিত্তি আছে? কোনটা বিশ্বাস করবে সে? আমার ভাইকে ঝালে পাশালে কেন সুখবতী? আমার প্রতিশোধ নেওয়ার জন্য? ছি, তুমিও তোমার ভাবার মতন। কথাটির পর ভীষণ জোরে একটা স্বরের শব্দ হলো এবং তারপর নীরবতায় ঘিরে গেল রুমটা। সন্ধ্যার মুহূর্ত বারান্দায় বসে অনুভব করছিল সুখ। মেঘ বাহিরে গিয়েছিল একটু কাজে। সেই সময়ে মসৃণের আগমনে সুখ একটু অস্বস্তি অনুভব করল, কিন্তু পরক্ষণে মসৃণের বলা কথাটাই অস্বস্তি সরিয়ে রাগ মাথা ছাড়া দিয়ে উঠল। অতঃপর সশব্দে স্বর, মসৃণ গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি তুমি আমাকে ছোড় মারলে সুখবতী? আমাকে? কেন? স্বর কি আপনাকে মারার কথা ছিল না? এই স্বরটা সেদিন বিয়ের আসরে মারা উচিত ছিল। আমি আমার বাবার মতন হয়েছি, তাই না? তা আপনি কি মহাপুরুষ? আপনার ওই মুখে আমার বাবার নাম নিবেন না। আপনার চেয়ে আমার বাবা হাজার হাজার গুণ ভালো ছিল। তখন পরিস্থিতির শিকার হয়ে হয়তো বিয়েটা করতে পারেনি, তাই বলে তার জীবন সবটাই খারাপ কাজে অতিবাহিত হয়নি। আর আপনি কি করেছেন বলুন? একটা কাজের রেশ ধরে রেখে আমার জীবনটা নষ্ট করলেন, আমার বোনের জীবনটা নষ্ট করলেন। আর আপনার এই কৃতকর্মের জন্য আমার বাবাটা আমায় এই পুরো দুনিয়া একা ছেড়ে চলে গেল। আপনি আমার বিষণ্ণতার কারণ, আপনি আমার আকাশসম অসুখের কারণ। মসৃণ যেন একটু থমকে যায়, 2 কদম পিছিয়ে যায়। অবাক কণ্ঠে বলে, তোমার বাবা আর বেঁচে নেই? আপনি তো এটাই চেয়েছিলেন, তাহলে অবাক হচ্ছেন কেন? খুশি হন। মিথ্যে কথার মায়ায় ফেলে বিয়ের আসর অবধি টেনে নিয়ে গিয়েছিলেন আমায়, তাই না? মেঘের মা একা কাটাচ্ছে দিন, এটাই বলেছিলেন, তাই না? তাহলে মেঘের পরিচয় কি মসৃণ? যার প্রতিশোধ নিতে গিয়েছিলেন সে তো আমায় নির্দ্বিধায় মেনে নিল, আর আপনি কি না আমাদের জীবনটা শেষ করে দিলেন? মসৃণ উত্তর দেয় না, কিছুটা সময় নিশ্চুপ রয়। হঠাৎ কিছু একটা মনে হইতে সুখের দিকে তাকায়। চারপাশে তখন সন্ধ্যা গাঢ় হয়ে রাত নেমেছিল। সুখের অশ্রুসিক্ত চোখগুলো তবুও জানান দিচ্ছে অশ্রুর উপস্থিতি। মসৃণ শেখো ফাত্তা না দিয়ে অবাক কণ্ঠে বলে, তোমাদের জীবন মানে? ওয়েট, একটু আগে বললে তোমার বোনের জীবনও নষ্ট করেছি। কি করেছি আমি? সুখ দ্বিগুণ রেগে গিয়ে কিছু বলতে গেলে বারান্দায় দরজায় মেঘের উপস্থিতি টের পায়। মেঘ তড়িৎ গতিতে এগিয়ে আসে সুখের দিকে। সুখ থমকে যায়, সাথে ভয় কেউ যায়। মসৃণও ভয় পেয়ে যায়। ভাই সবটা শুনে ফেললে না তো?
মেঘ সুখের সামনে এসে ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, আপনি কান্না করছেন কেন অপরিচিতা? কি হয়েছে? ঘরের লাইট অবধি জ্বালাননি। এবার মসৃণের দিকে তাকিয়ে মেঘ অধৈর্য কণ্ঠে বলল, তুই তো অন্তত বল বিহঙ্গ, তোর ভাবি কান্না করছিল কেন? কি বলেছিস তুই? মেঘের হাত পা কাঁপিয়ে গাম দেয় শরীরে। আমতা আমতা করে বলে, আসলে আসলে ভাইয়া, আসলে উনি আমার ভারীর কথা জিজ্ঞেস করাতে আমার কান্না চলে আসছে। হ্যাঁ, সবাইকে খুব মনে পড়ছে তো। মেঘের এগিয়ে যায়, শক্ত করে জড়িয়ে ধরা অপরিচিতাকে। সুখ স্বস্তির নিঃশ্বাস পেলে, যাক, মেঘ অন্তত কিছু শুনেনি। মসৃণ আলগোছে বেরিয়ে আসে। তার জন্য একজন মানুষ আত্মহত্যা করেছে সে ভাবতে পারেনি। সে তো একা দোষী না, আরেকজনও সে দোষের ভাগিদার। আর এমন হওয়াটা কি স্বাভাবিক না? মানুষটা অপমানে আত্মহত্যা করতে পারে, সেটা তো আগেই ভাবা উচিত ছিল। ভালোবাসা আর ক্রোধে অন্ধ না হলেও পারত। আজ কেন ব্যথা হচ্ছে গোপনে? কেন সুখে বাইয়ের পাশে সহ্য হচ্ছে না? মায়া নাকি প্রতিশোধ থেকে খারাপ লাগা? গভীর রাতে একটি অস্পষ্ট শব্দ ভেসে হলো সুখের কানে। আদৌ নিদ্রা আদৌ জাগরণের কারণে ঠিক আন্দাজ করতে পারল না শব্দের উৎসটা, তবে খুব পরিচিত শব্দ এটা। চোখের রাজ্যে ঘুমের আবরণের কারণে শব্দের সন্ধানে যেতে পারেনি সুখ। ঘুমটা আরো গভীরভাবে আলিঙ্গন করে অতলে তলিয়ে নিল তাকে। সকাল হতে হই হুল্লোড়ে সুখের শ্বশুরবাড়ির রমরমা। সুখ চিৎকার চেঁচামেচিতে আর টিকতে না পেরে উঠে বসলো। ড্রয়িং রুম থেকে চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসতেই সেখানে পা বাড়ালো। গুমো গুমো কণ্ঠে অবাক হয়ে সে জিজ্ঞেস করলো, কি হয়েছে? মেঘ সুখের দিকে এগিয়ে এসে বলল, দেখছেন, মিনা মায়ের সব গয়না নিয়ে পালিয়েছে। ওর এসব উদ্ভট কথার কারণ এটাই। কত বিশ্বাস করতাম ওরে। এবার বুঝলেন তো ও কতটুকু সত্যি বলে? সুখের মস্তিষ্ক অবধি কথাটা পৌঁছাতে আটকে উঠল সে। মিনা পালিয়েছে? মিনা মেয়েটাকে যতটুকু মনে হয়েছে সে তো এমন না। তবে হঠাৎ কাল রাতের অস্পষ্ট শব্দের কথা মনে পড়ল সুখের। শব্দের উৎসটা পরিষ্কার হলো, এটা ঘাড়ির শব্দ ছিল। তবে কি মিনা পালায়নি? তার সাথে অন্য কিছু হয়েছে? মেঘের মায়ের কিছু জিনিসপত্র ছাড়া আর কিছুই বাড়ি থেকে নেয়নি মিনা। সুখ বুঝতে পারছে না এহেন রহস্য। গতকালকে যে মেয়েটা আতঙ্কে আটকে উঠেছিল, আর সে মেয়েটা উধাও। মেয়েটা কি তবে আতঙ্ক থেকে বাঁচতে পালিয়ে গেল, নাকি তাকে সরিয়ে ফেলা হয়েছে? এমন হাজারখানেক প্রশ্ন নিয়ে সুখ দাদির রুমে বসে আছে। দাদি তার ছোট্ট ব্যাগটা নেড়ে ছেড়ে দেখছে। সে ওই বাড়ি থেকে খালি হাতেই বের হয়েছিল। নাচ জামাই তাকে কতগুলো শাড়ি কিনে দিয়েছে। ব্যাগটা বেশ খানিকক্ষণ হাতিয়ে দাদিজানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। একটা বিশ্ব জয় করার মতো হাসি দিয়ে সাদা ছোট্ট কাপড় বের করলো। সুখ ব্রু কুঁচকে তাকিয়ে রইল দাদির পানে। দাদির আচরণ ঠিক বোধগম্য হলো না তার। এতক্ষণ এই ছোট্ট কাপড়টাই খুঁজছিল দাদি। কি আছে কাপড়টাতে? এই কাপড়টা দেখানোর জন্যই কি তাকে ডেকে আনলো? সুখ বিস্মিত কণ্ঠে বলল, তুমি কি এটা দেখানোর জন্য আমায় ডেকেছো দাদিজান? হ্যাঁ গো হ্যাঁ, এই রুমালটা আমি অনেক কষ্টে খুঁজে পেয়েছিলাম। তুমি যেদিন বাড়ি ছাড়লা সেই দিন আসলে এটা খোঁজার ইচ্ছা জাগে নাই কখনো, কিন্তু হঠাৎ মনে হলো তোমার জন্য যেহেতু এই জিনিসটা বানানো হয়েছিল, তাই এটা তোমার দেখার অধিকার আছে। নাও দেখো। শেষের কথাটা বলতে বলতে হাতের রুমালটা দাদিজান সুখের দিকে এগিয়ে দিল। সুখ আশ্চর্য বনে রুমালটা হাতের মুঠোয় ধরল। সাদা রুমালটা অবশ্য একবারে সাদা নেই,
সময়ের বিবর্তনে সাদা রংটাও ফিকে হয়ে হলদেটে রং ধারণ করেছে। সুখ রুমালটা খুলল। কি সুন্দর কারুকাজ, হাতে সেলাই করা ডিজাইন, বুঝেই যাচ্ছে না। রুমালটা যত্ন করে হাত বুলাতে ডান পাশের কোনায় ছোট্ট 2 লাইনের লেখা চোখে পড়ল, যা সুতো দিয়ে বুনন করা হয়েছে। সুখ রুমালটা আরেকটু উপরে তুলল। সুতো দিয়ে এত ছোট নিখুঁত লেখা যায়, এই লেখাটা না দেখলে জানতই না। লেখাটা বোধগম্য করার জন্য গভীরে দৃষ্টি দিল সে। গুটি গুটি অক্ষরে লেখা, মা বাবা কখনো মরে না, একদিন তারা আমাদেরকে তাদের গর্ভে ধারণ করে, আর বড় হওয়ার পর আমাদের গর্ভে আমরা তাদের ধারণ করি। বাবা মা মানেই আমার সন্তান, আর সন্তান মানেই আমার বাবা মা। সুখ এই 2টি লাইনের লেখায় বিমোহিত হয়, আর সাথে সাথে অবাক হয় বাঁ পাশের কোনায় আরো 2 লাইন লেখা দেখে। লাইনগুলো এমন, লোকে বলে আমার মা নেই, কিন্তু লোকে তো জানে না আমি আমার মাকে আমার গর্ভে ধারণ করেছি। আমার মেয়েই তো আমার মা। সুখ অবাক চোখে কতক্ষণ তাকিয়ে রয়। এই কথাগুলোর মাঝে কি যে মুগ্ধতা অনুভব করছে সে। কিন্তু তার ঝাপসা স্মৃতির ধুলো পাড়া এক রহস্য হঠাৎ মাথা ছাড়া দিয়ে উঠল। লেখাগুলো সে এর আগেও দেখেছে, এমন লেখার সাথে সে পরিচিত। স্মৃতির কোণা থেকে বেরিয়ে আসলো লাইব্রেরির সে রহস্যময়ী জননী। ধুলোমাখা আলমারির কোণায় সমরেশ মজুমদারের 7 কাহন বইটার আড়ালে শুভ্ররাঙ্গা এক গভীর রহস্যমাখা চিরকুট, যা সময়ের বিবর্তনে ঠিক রুমালটার মতন হলদেটে রং ধারণ করেছিল। কিন্তু তার ভিতরে থাকা গোটা গোটা অক্ষরে লেখার রহস্যগুলো এক চুলো কমেনি, বরং বেশ ভয়াবহ ছিল। সুখ হন্তদন্ত পায়ে দাদির কাছে গেল। আচমকি অনাকাঙ্ক্ষিত ভয়ে হৃদয়টা কাঁপছে যেন। মনে হচ্ছে আজ এমন কিছু শুনবে যা হয়তো গোটা জীবনকে বদলিয়ে দিতে পারে। তবুও সে নিজেকে দাতস্থ করল। গলার কাছটাতে জমা বিন্দু বিন্দু ঘামটা শাড়ির আঁচল দিয়ে মুছে নেয়। কণ্ঠটা স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, এগুলো কার লেখা দাদিজান? আর কার? তোমার মায়ের। তুমি 1 মাসের থাকতে সে এটা বানাইছিল। তোমারে মেলা ভালোবাসতো কিনা? হ্যাঁ, হঠাৎ কেমন বদলাই গেল মানুষটা, একদম হাওয়াই মিঠাইয়ের মতন উদাও হইয়া গেল। তবে এটা মানতে হইব, মাইয়াটা বড় ভালা ছিল। সুখ যেন তার কিছু শোনার মতন অবস্থায় নেই। মাত্র এই গলায় জমা ঘাম মুছে ফেলা ঘামগুলো নতুন করে ছিলিক দিল। মস্তিষ্কের নিউরনগুলো বোধ হয় কথাটা সহ্য করতে না পেরে কার্যক্ষমতা হ্রাস করে দিল। নিঃশ্বাসটা যেন বের না হওয়ার তীব্র ফোন নেয়। সে ভুল ভাবেনি, তবে তার মন তো আগে থেকেই এমন কিছু শুনবে বলে তাকে সংকেত দিয়েছিল। তবে মানতে কেন পারছে না সে? দীর্ঘ 21 বছর যাবৎ মাকে নিয়ে গড়া কথাগুলো ভুলের মঞ্জিল ছিল। তার মা তবে বিশ্বাসঘাতক নয়, জীবন যুদ্ধ ছেড়ে পালিয়ে যায়নি। সুখ রুমালটা হাতে নিয়ে বাগানের দিকে ছুট লাগায়। বাড়ির দক্ষিণ দিকে জঙ্গলের মতন জায়গায় চলে যায়। ভিতরে চলে নীরব বিস্ফোরণ। মা পালিয়ে যায়নি, মা হারিয়ে গেছে। তবে সে অনুভব করে 21 বছর ধরে গড়া জীবনটা কেবল ভুলের সমাহার। হিসেব করেও শেষ করা যাবে না সেই ভুলের নামটা। রুমালটা নিজের মুখে চেপে ধরে সুখ। বহু যুগের পরিচিত ঘ্রাণ যেন ভেসে আসলো সেখান থেকে। মায়ের ঘ্রাণ নিতে না পারলে রুমালের সুবাসটা কেমন মা মা ঘ্রাণ ছড়াচ্ছে। অনেক বছর পর তার মনে হলো মা নামক মানুষটিকে না দেখার আফসোস সেই জীবনে সকল দুঃখকে ছাপিয়ে গেছে। যার মা নেই তার কাছে পৃথিবীটা নীল, কারণ বেদনার রং নাকি নীল। পুরো একটা দিন সুখের ঘোরের মাঝে কেটে গেল। স্বাভাবিক এমন নিঠুর সত্য সামনে এসেছে, সামলাতে তোর সময় লাগবেই। কেউ তাকে কিছু জিজ্ঞেস করেনি।
সে সারাদিন নিজের মতন কাটালো। এই রহস্য উন্মোচন করতেই হবে যে কোনো মূল্যে। তার আগে তাকে এ বাড়ির রহস্য পরিষ্কার করে বাবার বাড়ি যেতে হবে। মসৃণকে উচিত শিক্ষা দিতে হবে। সন্ধ্যাবেলায় সুখ অনুভব করলো সে কিছু জানার আগে ভেঙে পড়ছে। সে উঠে বসলো। কাবার থেকে একটা শুভ্র রঙা শাড়ি নামিয়ে স্নানাগারে চলে গেল। সবার আগে শরীরে স্নিগ্ধতা প্রয়োজন, তারপর সবটা সুন্দর করে করা যাবে। যেমন ভাবনা তেমন কাজ। বেশ খানিকটা সময় লাগিয়ে এই অবেলায় স্নান করলো সুখ। শুভ্র রঙা শাড়ি পরেই বের হলো। কোমরের নিচ অব্দি লম্বা চুলগুলো ভিজে টপ টপ করে পানি পড়ছে। স্নানাগার থেকে বের হতেই সুখের ডাক পড়লো নিচ থেকে। আজ মেঘও দিনের বেশিরভাগ সময় বাহিরে ছিল। মিনাকে খুঁজছে, সাথে মিসিং ডায়েরিও করেছে থানায়। তাই সুখ নিজের মতন কিছুটা সময় কাটাতে পেরেছে। সুখ দ্রুত হাতের জামা কাপড়গুলো বারান্দায় দড়িটাতে দিয়ে নিচে ছুটে গেল। মেঘও একটু আগে এসে কেবল বসেছে, এখনো রুম অব্দি যায়নি। হঠাৎ সিঁড়িপানে তাকাতে সে হা হয়ে গেল। স্নিগ্ধ রমণীর পদার্পণে সিঁড়ির সাথে সাথে তার হৃদয় কোণে যেন শীতল স্রোত বয়ে গেল। এ কেমন ধ্বংসাত্মক রূপ রমণীর! সুখ সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে সোফার দিকে তাকাতে হা হয়ে গেল। অবাক কণ্ঠে বলল, আরে স্যার, আপনি কেসির ইনভেস্টিগেশন করতে করতে শহর অব্দি চলে আসলেন নাকি? পুলিশ অফিসার হেসে দিলেন, সাথে মেঘও ছাপা হাসল। রেদওয়ানের খুনের তদন্ত যিনি করছেন সে কারসাদ, তিনিই এখানে উপস্থিত। সুখ এগিয়ে গেল। অফিসার হেসে বলল, এসেছিলাম তো ঢাকায় একটা কাজে, কিন্তু ইয়াং ম্যানের সাথে দেখা হলো তাই চলে আসলাম। এমনিতেও একটা ইনফরমেশন জানানোর ছিল, তাই চলে আসলাম। মেঘের মা ততক্ষণে হালকা খাবার নিয়ে হাজির হন। সেন্ট্রাল টেবিলে খাবার ট্রেটা রাখলেন। আরশাদ সাহেব একটু চাপা হাসলো, কুশলাদি বিনিময় করলো, তারপর সবার সম্মুখে একটা আর্জি রাখলেন। আমি সুখবতীর সাথে একটু একা কথা বলতে চাই। সবাই সম্মতি জানাতে সুখ নিজের রুমে নিয়ে গেল আরশাদ শেখকে। সুখের রুমে এসে আরশাদ সাহেব সুখের সাথে স্বাভাবিক কথা বলল কতক্ষণ, তারপর পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে এনে বিস্ফোরণের ন্যায় একটা কথা উচ্চারণ করলেন। সুখবতী, তুমি বোধহয় বেঁচে গেছো রেদওয়ানের মৃত্যুতে। এই প্রথম দেখলাম কারো মৃত্যু কাউকে এমনভাবে বাঁচিয়ে দেয়। সুখ অবাক হলো, অবাক কণ্ঠে বলল, মানে কি বলছেন স্যার? রেদওয়ান তোমাকে নিয়ে জঘন্য প্ল্যান করেছিল সুখবতী। রেদওয়ান নারী পাচারের দলের সদস্য ছিল। ও তোমাকেও পাচার করো চিন্তা ভাবনা করেছিল। রীতিমতো তোমাকে কত টাকায় বিক্রি করা হবে, কোথায় পাঠানো হবে তাও প্ল্যান করা হয়ে গেছিল। যেই মেরেছে ওকে সে এক হিসেবে তোমাকে বাঁচিয়ে দিয়েছে। তবে খুন তো আর আইনের চোখে ক্ষমাযোগ্য না, তাই তাকে খুঁজতে হবে। সুখ সোফায় বসে পড়ল। এত বড় ধামাকা তার জন্য অপেক্ষারত ছিল, এটাও শোনার ছিল। আরশাদ সাহেব সুখের মাথায় মমতার হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলল, যতটুকু জানতে পেরেছি মেঘও এটা জানতো। তোমাকে কেন বলেনি আমি জানি না। ও আমাদের কাছেও এটা লুকিয়েছে। যাই হোক, তুমি একে জিজ্ঞেস করো ঠান্ডা মাথায়। আমিও আমার ইনভেস্টিগেশনের সূত্রে জানার চেষ্টা করব, তবে সেটা পরে। আসছি, সাবধান হও। আমাদের সন্দেহের বাইরে কেউ নেই, এমনকি মেঘও না। সুখ প্রথম কথায় যতটা না অবাক হয়েছিল, তার চেয়ে বেশি অবাক হয়েছিল দ্বিতীয় কথাটায়। মেঘ এসব জেনেও তাকে জানায়নি কেন।
তবে কি সে আবারও ভুল পথে পা বাড়ালো? নীরবতায় কেটে গেল মিনিট 20। সুখ ঠাই বসে রইল। মেঘ রুমে এসে ভ্রু কুঁচকাল। একটু আগের সুখ আর এখনের সুখের মাঝে বহুত পার্থক্য। অফিসের সুখে কি এমন বলল? মেঘ ধীরে এগিয়ে আসলো, সুখের পাশে বসে শান্ত স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে অপরিচিতা? কি বলেছে আঙ্কেল আপনাকে? সুখ মৃত দৃষ্টিতে তাকালো মেঘের দিকে। মেঘের আচমকা ভয় হতে শুরু করলো। তবে কি সুখ, না না, এসব কি ভাবছে? সুখ আহত কণ্ঠে বলল, আপনি সব জানতেন মেঘ সাহেব, তবু আমায় বলেননি কেন? মেঘ যা আন্দাজ করেছে তার মানে তাই হয়েছে। মেঘকে চুপ থাকতে দেখে সুখ আবার বলল, আপনিই খুন করেছেন রেদওয়ান ভাইয়াকে, তাই না? মেঘ আঁতকে উঠে। কিছু বলার আগে তার ফোনটা সশব্দে বেজে ওঠে। ইউসুফের কল দেখে রিসিভ করে বারান্দায় চলে যায়। হঠাৎ সুখের কানে একটা আর্তনাদ ভেসে আসে। সুখ কণ্ঠের অধিকারিণীকে চেনে। তৎক্ষণাৎ ছুটে যায় রুমের বাহিরে। মেঘ বারান্দায় ইউসুফের সাথে কথা বলার সময় সুখকে ছুটতে দেখে দুবার পিছু ডাকে, কিন্তু কোনো কল না পেয়ে তাড়াতাড়ি ফোন কেটে সেও বাহিরে চলে যায়। সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে অবাক হয়ে যায় সে। হাতের ফোনটা পড়ে যায় আলগোছে। সিঁড়ির শেষ প্রান্তে সুখের শুভ্র রাঙা শাড়িটা তাজা রক্তে লাল বর্ণ ধারণ করেছে, আর তার কোলে বৃদ্ধ মনোয়ারার নিথর শরীরটা। বিষণ্ণতার প্রহর ভীষণ বড় আর বিষাক্ত হয়। শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে একটু বেঁচে থাকার জন্য হৃদয় থেকে তপ্ত হাহাকার ভেসে আসে। যে মানুষগুলো পৃথিবী ছেড়ে চলে যায় তারা তো বিদায় নেয় সমস্ত মায়া কাটিয়ে, কিন্তু যারা রয়ে যায় পৃথিবীর বুকে তারা যে বেঁচে থেকেও মরে যায় হাজারবার। তাদের মৃত শরীরটা মাটির নিচে রেখে আসার সাথে সাথে সুখ তার প্রাণটাও বোধ হয় রেখে এসেছে। দুদিন সে ঠাই বসে আসে দরজা বন্ধ করে দাদির ঘরটাতে। হাজারবার বলেও বের করা যায়নি। বারবার মেঘ আর তার পরিবারের বাকি সদস্যরা ডেকে ক্লান্ত হয়ে ফিরে গেছে। সাদা শাড়িটা ফ্লোরে পড়ে আছে। সেই শাড়ির বিভিন্ন জায়গায় দাদিজান নামক মানুষটার করুণ মৃত্যুর প্রমাণ ভেসে উঠছে শুকিয়ে যাওয়া রক্তে ছোপ ছোপ আস্তরণের মাঝে। সেদিন যখন সিঁড়ির শেষ প্রান্তে নিথর হওয়া দাদিজানের সামান্য নিঃশ্বাসটা পড়েছিল, তারপর তার কোনো শেষ নিঃশ্বাসটা ফেলল, তখন মনে হলো দাদিজান না, তারই প্রাণ পাখিটা উড়াল দিল ভীষণ দূরে, একদম ধরা ছোঁয়ার বাহিরে। বেশ ঘাটাঘাটি করে জানা গেল মানুষটা সিঁড়ি থেকে নামার সময় বুঝে ওঠার আগে পা পিছলে পড়ে বরণ করে নেয় তার নিষ্ঠুর মৃত্যুটা। সুখ নির্লস চোখে তাকিয়ে রইল বাহিরের আকাশ পানে। ওই তো দাদিজান, বাবার তারাটার সাথে কেমন ঝিলিক দিয়ে জ্বলছে। কি নিষ্ঠুর মানুষটা, ভীষণ নিষ্ঠুর। যেদিন সে বাড়ি ছেড়ে বের হয়ে এসেছিল সেদিন অসহায় এক বৃদ্ধা ভাঙ্গা স্বরে বলেছিল, মনে রেখো, এক অসহায় বুড়ি দাঁড়িয়ে আছে ধরে তোমার অপেক্ষায়। আজ সেই বিদ্যা নেই, কোথাও নেই। মন আকাশ খালি করে সে চলে গেছে বহু দূরে। এক অসহায় তরুণীকে সে সারা জীবন অপেক্ষায় রেখে চলে গেছে, আর ফিরবে না কখনো। আর কেউ বলবে না তোর জন্য আমার বড্ড মায়া হয়। আর কেউ সুখ নামক মানুষটার সুখ দেখার ইচ্ছে প্রকাশ করবে না। আর কেউ সুখের বটবৃক্ষ হয়ে ছায়া দিবে না। আর কেউ ফিরবে না কখনো। কেউ একজন আর শাড়ির আঁচলটা দিয়ে সুখের পরিশ্রমের ঘাম মুছে দিবে না। আর কেউ খুব খারাপ, খুব খারাপ। সুখ ডুকরে কেঁদে উঠল। হৃদয় গহীনে যে যুদ্ধ চলছে, যে ভীষণ জ্বালা পোড়া করছে, তা অসহনীয়। বুড়িটা চলে গেল ভীষণ বোঝা হয়ে ছেলেদের কাছে থাকার জন্য। যে মানুষটা বউদের কাছে সর্বক্ষণ মৃত্যুর বর পেত, সেই মানুষটা
সত্যি চলে গেছে। সুখের হৃদয় মাঝে ভীষণ জ্বলন শুরু করে। সে চিৎকার দিয়ে বলে ওঠো, দাদিজান ফিরে আসো না, ফিরে আসো দাদিজান প্লিজ, ও দাদিজান তুমি জানো না তোমায় ছাড়া সুখ ভীষণ অসহায়। আমি কখনো তোমায় একা ছাড়বো না, সত্যি বলছি, ফিরে আসো না গো, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, চলে আসো না গো, আমার যে তুমি ছাড়া কেউ নাই গো, কেউ নাই, তুমি বড্ড পাষাণ গো, ফিরে আসো না। সুখের ঘর থেকে আর কোনো শব্দ আসে না, চিৎকার আসে না, সব নীরব। 1 2 3 করে 5 মিনিট অতিবাহিত হলো, একদম চুপ সব। এতক্ষণ কান্না যে ক্ষীণ শব্দ ছিল সেটাও এখন নেই। মেঘ অনবরত সুখের দরজায় টোকা দেওয়া শুরু করে, না কোনো সাড়া শব্দ নেই। দাদিজানের মৃত্যুর পর মেয়েটা কেবল চুপ করে রইল আর ক্ষীণ স্বরে কেঁদে গেছে একটানা এই 2 দিন যাবৎ। কিন্তু এখন সেই রুদ্ধশ্বাস চিৎকারের পর পরিবেশটা যেন আরো নিস্তব্ধ হয়ে গেল। মেঘের উৎকণ্ঠিত ডাক শুনে সবাই ঘর থেকে বের হয়ে আসলো। ভেতর ভেতর মেঘ ভীষণ ভীত, মেয়েটা ভুলভাল কিছু করে ফেলবে না তো। মসৃণের মেঘ দরজা ভাঙার সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত বাস্তবে রূপান্তরিত করে তারা দরজা ভাঙতে ছলাৎ করে ওঠে মেঘের ফান পাখি। মসৃণের মা কি সর্বনাশ বলে চেঁচিয়ে উঠল। সুখের সাদা শাড়িটা সিলিং ফ্যানে ঝুলছে, সাথে তার ছটফট করা শরীরটা। মেঘ দ্রুত এগিয়ে গেল, পায়ের নিচে টুলটা দিয়ে তৎক্ষণাৎ সুখের গলা থেকে শাড়িটা খুলে নেয়। সুখ ভীষণ কাশতে যখন ব্যস্ত তখন মেঘ ঠাস করে ঝড় বসায় সুখের গালে। পরিবেশ আবার নিস্তব্ধ। মসৃণের মা এগিয়ে গিয়ে সুখকে জড়িয়ে নেয়। মেঘের দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে শাসিয়ে বলে, তোর সাহস কত বড়, আমার সামনে বউকে মারিস, আক্কেল জ্ঞান সব খেয়েছিস নাকি? মেঘ রক্ত চক্ষু নিয়ে সুখের দিকে তাকিয়ে তেজি কণ্ঠে বলল, আমি আক্কেল জ্ঞান খেয়েছি নাকি উনি খেয়েছে? এগুলো কোনো স্বাভাবিক মানুষের কাজ? পাগল হয়েছে সে? যদি একটু দেরি হতো কি হতো তবে? সুখ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মসৃণ এগিয়ে এসে করুণ স্বরে বলল, মরে যাওয়া ভীষণ সোজা, বেঁচে থাকাটা কঠিন, কিন্তু বেঁচে থাকার মতন কঠিন কাজটা আয়ত্তে আনলে মরে যাওয়া কঠিন। আপনার কাছে বেঁচে থাকার কারণ আছে, বাঁচতে শিখুন। সুখ হিংস্র চোখ নিয়ে তাকালো মসৃণের দিকে। মসৃণ সুখের দৃষ্টি দেখে মাথা আবার নিচু করে ফেললো। মেঘ আচমকা সুখের হাত ধরে টানতে টানতে বাহিরে নিয়ে যাচ্ছে। মসৃণের মা অবাক কণ্ঠে বলল, কি করছিস মেঘ? মেয়েটাকে নিয়ে কোথায় যাচ্ছিস? মেঘ কোনো উত্তর দিল না। দ্রুত সিঁড়ি ভেঙে কোথাও চলে গেল। টিপ টিপ বৃষ্টি পড়ে প্রকৃতিতে শীতল করে দিচ্ছে। দাদির কবরটা বৃষ্টির পানিতে নরম হয়ে আছে। সুখ অনবরত দাদির কবরে হাত বুলিয়ে নেয়। মেঘ দূরে দাঁড়িয়ে রয় মূর্তির মতন, বৃষ্টির পানিতে ধুয়ে নেয় তার চোখের পানি। মেঘের চোখে অশ্রু উপস্থিতি। এই কয়েকদিনেই বৃদ্ধ মানুষটা বড্ড বেশি মায়া লাগিয়ে দিয়ে গেছে। তবুও নিজেকে শক্ত করে মেঘ। গম্ভীর কণ্ঠ বলে, এই যেন শেষ অশ্রু হয়। এরপর যদি আর কান্না বের হয় ওই চোখ দিয়ে, তাহলে চোখগুলোই আর থাকবে না কান্নার জন্য। সুখ কিছু বলে না, কিন্তু মনে মনে সেও কঠোর প্রতিজ্ঞা করে। দুপুরের খাবার খেয়ে একটু শুয়েছিল সুখ। তারপর উঠে আবার গোসল করে রান্নাঘরে চলে যায় সে। সবার জন্য চা বানায় বেশ সুনিপুণ ভাবে। চাগুলো ট্রেতে নিয়ে সবার ঘরে ঘরে দিয়ে আসে। মসৃণের বাবা শরীফুল ইসলাম ড্রয়িং রুমে সংবাদপত্র নিয়ে বসেছেন। খবরের কাগজে চোখ বুলাচ্ছেন। সুখ চায়ের কাপটা উঠিয়ে শরীফুল ইসলামের দিকে এগিয়ে দেয়। শরীফুল ইসলাম খবরের কাগজ থেকে চোখ সরিয়ে সুখের দিকে তাকায়। লোকটার দৃষ্টি যেন কেমন, পুরো শরীরটা ভার হয়ে ওঠে সুখের। সে দ্রুত নিজের শাড়ির আঁচলের দিকে তাকায়। শরীফুল ইসলাম বিদঘুটে হেসে সুখের হাত থেকে চায়ের কাপটা নেয়। কাপটা নেওয়ার সময় ভীষণ বাজে স্পর্শ অনুভব করে নিজের হাতে সুখ। দ্রুত সে স্থান ত্যাগ করে রান্নাঘরে গিয়ে দাঁড়ালো। দাদি মারা যাওয়ার পর সপ্তাহ খানেক হলো। সে এখন স্বাভাবিক।
এই এক সপ্তাহ সে খেয়াল করেছে শরীফুল ইসলামের অঙ্গভঙ্গি। লোকটা যে ভীষণ নিম্নমানের তা বুঝতে আর বাকি রইল না। নিজেকে দাঁতস্থ করে সুখ 5 মিনিট পর রান্নাঘর থেকে বের হয়ে আসলো। শরীফুল ইসলাম ততক্ষণে ঘরে চলে গেলেন। কার ঘরে যেতে পারেন সেটাও সুখের বেশ জানা আছে। সুখ মসৃণের মায়ের রুমে যায়। মহিলা তখন খাট গুছাচ্ছিলেন। সুখ একটা ছোট্ট শ্বাস ফেলল। এই মহিলাটা তাকে এতদিন বেশ আগলে রেখেছে। কেমন মা আদল মহিলাটাই। সুখকে দেখে রুমি বেগম হাসেন, স্নেহ মাখা কণ্ঠে বলল, আরে সুখ পাখি যে, তাই এই অবেলা গোসল করেছিস কেন? সুখের মুখ লজ্জা আবৃত হয়। ছোট মানা বড্ড বেশি অবুঝ। অবেলা গোসল করার কারণ যে তার গুণধর ছেলে সেটাও বুঝে না। রুমি বেগম বোধ হয় ঘটনাটা আঁচ করতে পারে। দ্রুত কথা ঘুরানোর জন্য বলল, আমায় ছা দিলে না আজ? প্রতিদিন তো তুমিই ছা দাও। সুখ মিষ্টি হাসি দিয়ে বলল, চলো না ছোট মা, ঘুরে আসি। আজ তুমি আমি বাহিরে চা খাবো, যাবে? মহিলাটা এগিয়ে আসে, উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, তুমি যাবে? তাহলে তো যেতেই হবে। আর কে কে যাবে? আমি তাহলে আন্টিকে জিজ্ঞেস করে আসি। বিহঙ্গ ভাইয়া তো ঘুমে, আর আঙ্কেল তো বোধ হয় যাবে না। আচ্ছা সুখ পাখি, তুমি মেঘের মাকে মা বলে আন্টি বলো কেন? সুখ একটু থতমত খেয়ে গেল। আমতা আমতা কণ্ঠে বলল, আসলে অভ্যাস হয়ে গেছে তো। আচ্ছা আমি ডেকে নিয়ে আসি, তুমি রেডি হও। রুমি বেগম হেসে মাথা নাড়াতে সুখ মেঘের মায়ের রুমের সামনে গেল। দরজা ফাঁক করে দৃশ্যটা দেখে নিশ্চিত হয়, তারপর ছুট লাগায় নিজের ঘরে। মেঘ তখন ফোন স্কল করছিল। সুখ উচ্ছ্বসিত কণ্ঠে বলল, চলেন না ঘুরতে যাই, ছোট মা যাবে বলেছে। মেঘ ভ্রু কুঁচকে তাকালো সুখের দিকে, অবাক কণ্ঠে বলল, আজ চা দিবেন না? না, আপনি আর ছোট মা মিলে বাহিরে গিয়ে চা খাবো, চলেন না? মেঘ অবাক হয়। সেদিনের রাতের পরে মেয়েটা একদম পরিবর্তন হয়ে যায়। এই এক সপ্তাহ ভীষণ চঞ্চলতাভাবে কাটিয়েছে। তাদের মাঝে স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্কও গড়ে উঠেছে। সে যেহেতু নিজেকে সুযোগ দিচ্ছে, তাহলে তাকে সাহায্য করাই উচিত কাজ। মেঘ কিছু একটা ভেবে মাথা নাড়িয়ে বলল, আপনি রেডি হন তাহলে, ঘুরে আসি 3 জন মিলে। তবে বাকিরা যাবে না? সুখ ডানে বামে মাথা নাড়িয়ে বলল, না, আন্টি শুয়ে আছেন, বিহঙ্গ ভাইয়া ঘুমে। মেঘ ও বলে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুলগুলো ঠিক করে নিচ্ছে। সুখ দ্রুত শাড়ি বদলিয়ে আসলো। বাহিরে বের হওয়ার সময় সাদা রুমাল আর ধাদির চশমাটা ব্যাগে ঢুকাতে ভুলেনি সে। রুমি বেগম আর সুখ আজ অনেক ঘুরেছে। রাত 8টার কাছাকাছি অনেক শপিংও করেছে। 3 জন মিলে বেশ হাসাহাসি করেছে। এর মাঝে মেঘের ফোনটা উচ্চ শব্দে বেজে উঠল। সবাই হাসি থামিয়ে ফোনের দিকে দৃষ্টি দিল। মেঘ ফোনটা রিসিভ করে কানে দিতেই স্তব্ধ হয়ে গেল। হাত থেকে ফোনটা পড়ে গেল। সুখ উৎকণ্ঠিত গলায় বলল, কি হয়েছে মেঘ সাহেব? মেঘ কাঁপা কাঁপা স্বরে বলল, অপরিচিতা, বাড়িতে নাকি আগুন লেগে সব পুড়ে গেছে, পুরো বাড়ি জ্বলে গেছে। সুখ আর রুমিও দাঁড়িয়ে যায় বিস্মিত হয়ে। ভয়ঙ্কর অগ্নিসংযোগের ঘটনায় পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। কেবল ধ্বংসাবশেষ হিসেবে দাঁড়িয়ে রয়েছে পুড়ে যাওয়া কালো দোতলা বিল্ডিং এর অস্তিত্ব। বাড়ির ভিতরে থাকা মানুষগুলো ঘুমিয়েছিল বিদায় বের হতে পারেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা বেশ চেষ্টা করে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড থামিয়েছে। পথের ধারে বসে আছে মেঘ, রুমি বেগম, সুখ দুজনকে সামলাতে বেশ হিমশিম খাচ্ছে। এখন রাত 11:30 বাজে। এতক্ষণ চারপাশে অনেক মানুষের ভিড় থাকলে এখন সেটা খুব স্বল্প আছে। 2 জন মানুষ খুব বেশি ভেঙে গেছে। মেঘ তো কতক্ষণ কেঁদেছে ঠিক নেই। সুখ 2 জনকে থামিয়েছে। অবশ্য 2 জনকে থামাতে বেশ বেগ পেতে হয়েছে তাকে।
বাড়ির ভিতরে কোনো জিনিসে অক্ষত নেই, মানুষগুলোর অবধি এক অংশ পরিশিষ্ট নেই। কি ভয়ঙ্কর আগুন ছিল, গ্রাস করে নিল সবটা, সাথে গ্রাস করলো একজনের হৃদয়ের জ্বলতে থাকা আগুন। হঠাৎই একটা মেয়ে ছুটে এসে জড়িয়ে ধরল রুমি বেগমকে। মেয়েটাকে ঠিক চেনে না সুখ। সে কেবল ড্যাব করে তাকিয়ে বোঝার চেষ্টা করলো মেয়েটার পরিচয়। মেয়েটা পিছে এক ভদ্রলোক আর ভদ্রমহিলাও এগিয়ে আসলো। মেয়েটা রুমি বেগমকে জড়িয়ে ধরে কেঁদে দিল, কাঁদতে কাঁদতে বলল, এটা কি করে হলো মাম? বিহঙ্গ বিহঙ্গ আর আসবে না মাম? বিহঙ্গ চলে গেল আমাকে ছেড়ে, ওর প্রতিশ্রুতিও মিথ্যে করে চলে গেল। পাপা আর আন্টিও আমাদের একা রেখে দিল। রুমি বেগম ডুকরে কেঁদে উঠল। মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলল, জানি না কি সর্বনাশ হয়ে গেল, আর কখনো আমার সোনার সংসারটা আমি পাবো না রে মোহনা। সব ছাড়খাড় হয়ে গেল, সব শেষ, সব। ভদ্রলোক এবার মুখ খুললেন। পাথরের ন্যায় বসে থাকা মেঘকে সান্ত্বনার স্বরে বললেন, কিভাবে এসব হলো মেঘ? ওরা বের হতে পারলো না কেন? তোমরাও বা কোথায় ছিলে? জানি না আঙ্কেল, কি থেকে কি হয়ে গেল, তবে ফায়ার সার্ভিসের কর্মীরা বলছে কারেন্টের তার থেকে আগুনটা লেগেছে, এজন্যই কেউ ভাসতে পারেনি। খুব দ্রুত আগুনটা ছড়িয়ে গিয়েছিল, আর মা ও বিহঙ্গ ঘুমিয়েছিল। বোধহয় আঙ্কেলও বোধহয় ঘুমিয়েছিলেন। সব শেষ হয়ে গেল, সব শেষ। আমরা যদি ঘুরতে না যেতাম তবে বোধহয় আমরাও পুরে ছাই হয়ে যেতাম। সুখের জন্য আমরা বেঁচে গেছি। ভদ্রলোক অবাক কণ্ঠে বলল, তোমরা ঘুরতে গিয়েছিলে মানে? সুখকে? মেঘ একটু চুপ রয়, তারপর ছোট্ট শ্বাস ফেলে বলে, সুখ আমার ওয়াইফ সুখবতী। হঠাৎ করেই বিয়েটা করেছিলাম, তাই কাউকে জানাইনি। জানানোর জন্যই ঢাকায় এসেছিলাম, কারণ নানান ঝামেলায় জানানো হয়নি। ভেবেছিলাম বিহঙ্গের আর মোহনার বিয়ের ডেট ঠিক করব, সাথে আমার বিয়ের কথাটাও জানাবো। সুখী আজ বায়না ধরলো ঘুরতে যাবে। মামুনি আর আমিও রাজি হলাম। ওদেরকে বলেছিলাম যাওয়ার কথা, কিন্তু ওরা সবাই ঘুমিয়েছিল, তাই আর যেতে পারলো না। সুখের এবার বোধগম্য হলো এই মেয়েটাকে, তার মানে বিহঙ্গের বিয়ে ঠিক হয়েছিল। মোহনা নামের একটা মেয়ের কথা সে শুনেছিল, তবে এই সে মোহনা? মোহনা মেয়েটার কান্না করতে করতে অবস্থা নাজেহাল। অবশেষে বাধ্য হয়ে তাকে নিয়ে গেছে তার বাবা মা। মেঘদেরও বলেছিল তাদের বাড়িতে যেতে, কিন্তু মেঘ না করে দিয়েছে। খুব দ্রুতই এ শহর ছেড়ে তারা চলে যাবে। সব ফর্মালিটি শেষ করে তারা পাড়ি জমাবে নিজেদের শহরে। এর শর্ত সব কেড়ে নিল, সব। অগ্নিকাণ্ডের ঘটনার পর আজ 15 দিন অতিবাহিত হলো। সুখ একা হাতে সামলিয়েছে মেঘ আর রুমি বেগমকে। দুজনে বেশ চুপ হয়ে গিয়েছে। এমন পরিবর্তন বেশ পীড়াদায়ক হলেও মানতে হচ্ছে সবটা। একা হাতে একদম পাক্কা গিন্নির মতন সংসার সামলাচ্ছে সে। প্রতিদিনের মতো আজও মেঘ ঘুম থেকে উঠে রেডি হয়েছে অফিসে যাওয়ার জন্য। তারা যশোর এসে পড়েছে পরের দিনই। আগের মতন কাজকর্মে মনোনিবেশ করার চেষ্টা চালাচ্ছে পুরোদমে। সুখ মাত্রই চায়ের কাপ এনে ডাইনিং টেবিলের উপর রেখেছে, তখনই কলিং বেল বেজে উঠল। মেঘ টেবিলের দিকে আসতেই নিয়েছিল, কিন্তু কলিং বেলের শব্দ শুনে সে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতে ইউসুফের শুভ্ররাঙ্গা মায়াময় মুখটা ভেসে উঠল। মেঘ হাসির বিপরীতে ছোট হাসি দিয়ে বলল, ভিতরে আসো ইউসুফ। ইউসুফ যেন পিছে ঘুরে কাকে ডাক দিল। মেঘ ব্রু কুঁচকে সেখানে তাকিয়ে রইল। সিঁড়ি ভেঙে উপরে ওঠা মানুষটাকে দেখে মেঘ চমকে গেল। অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল মানুষটার দিকে। সুখ এবার 2 কদম এগিয়ে আসলো। মানুষটা এবার মেঘেদের দরজার সামনে এসে দাঁড়ালো। মেঘ
বিস্মিত কণ্ঠে বলল, মিনা, তুই তুই এখানে কিভাবে? মিনা চোখ তুলে তাকালো, অশ্রুসিক্ত নয়ন যুগল মেঘের দিকে নিবদ্ধ করে বলল, আমার মাফ করে দেন বড় ভাই। আমি একটা ছেলেরে পছন্দ করতাম, তার হাত ধরেই পালাই গেছিলাম আপনাকে স্বর্ণ গয়না নিয়ে, কিন্তু সে ভালো না, তাই আমি তার কাছ থেকে লুকাইয়া চলে আইছিলাম আপনাকে বাড়ি, কিন্তু আয়সা হুনি সর্বনাশ হইয়া গেছি। এ কি হইল? মানুষগুলা নামাগরে সাইডে চইলা গেল, আমি আর টিকতে না পাইরা চইলা আইছি আপনার কাছে। আপনি চাইলে আমার ওই পুলিশের কাছে দিয়ে দেন, মাইরে ফেলেন, তবু আমি আপনারে সাইডে যাবো না। মেঘ কিছুক্ষণ চুপ রয়, ইউসুফের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি ওরা কই পাইছো ইউসুফ? আমাদের বাড়ির সামনেই তো বাস স্ট্যান্ড, সেখানে দিয়ে আসার সময় দেখি ও দাঁড়ায় আছে, পরে অনেক কাকুতি মিনতি করছে, তাই নিয়ে আসছি স্যার। মেঘ ছোট্ট শ্বাস ফেলল। মিনাকে সে বরাবরই নিজের ছোট বোনের মতন ভাবত, কখনো কাজের মেয়ে ভাবেনি। মেয়েটার হয়তো একটু মাথায় সমস্যা, কিন্তু তবুও অনেক ভালো। মেঘ ঠিক কি করবে বুঝতে না পেরে সুখের ফানে তাকালো। শোক ঠোঁট উল্টিয়ে বুঝালো সে কিছু বুঝতে পারছে না। হঠাৎ করে রুমি বেগমের গম্ভীর কণ্ঠ ভেসে আসলো, ওরা থাকতে দাও মেঘ। সুখ। মেঘ ইউসুফ রুমি বেগমের দিকে তাকালো। রুমি বেগম এগিয়ে এসে আশ্বাসের কণ্ঠে বলল, মিনা আমাদের বিশ্বাসের যোগ্য মানুষ ছিল, ওর ছোট মস্তিষ্ক হয়তো আমাদের বিশ্বাসের মর্যাদা দিতে ভুল করেছে, কিন্তু তাই বলে মেয়েটা খারাপ না, আমরা আরেকবার ওরই বিশ্বাস করতেই পারি। মেঘ আর কিছু বলল না রুমি বেগমের কথার পরিপ্রেক্ষিতে, কেবল গম্ভীর কণ্ঠে মিনার দিকে তাকিয়ে বলল, তাহলে আজ থেকে এখানেই থাকিস, আর কখনো বিশ্বাসের অমর্যাদা করিস না, তোকে আমরা সবাই অনেক ভালোবাসি। মিনা মেয়েটা কৃতজ্ঞতায় 2 ফোঁটা অশ্রু বিসর্জন দিল। মেঘকে সালাম করে মনে মনে বলল, আমি বিশ্বাসের অমর্যাদা করি নেই বড় ভাই, আপনার জন্যই তো সব করলাম, আপনারেও যে আমি মেলা ভালোবাসি, আপনি খুব ভালো মানুষ, আর ভালো মানুষ ও পৃথিবীতে আরো অনেক বছর বাচ্চা থাকতে হইব। মেঘ মিনার মাথায় স্নেহের হাত বুলিয়ে ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, আমার অফিস যেতে হবে, তুই থাক তোর ভাবি আর চাচির সাথে, অফিস থেকে আসার পর কথা হবে। মিনা মাথা নাড়ালো। মেঘ সুখের দিকে তাকিয়ে চোখের ইশারায় বলল, আসছি। সুখও মাথা নেড়ে সম্মতি জানালো। মেঘ বেরুতে সুখ রুমি বেগমের দিকে তাকিয়ে বলল, আমি একটা কাজে বাইরে যেতে চাই ছোট মা। ছোট মা কেবল সুখের ইশারায় সম্মতি দিয়ে নিজের রুমে চলে যায়। সুখ দ্রুত তৈরি হয়ে মিনাকে সাবধানে থাকতে বলে বের হয়ে যায়। আপনি আমার মাকে মেরেছেন তাই না ফুফা? সুখের কথায় চমকে যায় লিলুয়ার স্বামী। অবাক কণ্ঠে বলে, কি বলছে এসব? তোমার মা পালিয়ে গেছে সেই কবে, আর আজ তুমি এসব বলছো? আমাকে তোমাদের বাড়িতে কি এজন্য ডেকে এনেছো? না, ঠিক এজন্য না, আসলে আপনার জন্য সারপ্রাইজ আছে, তাই ডেকে এনেছি। এবার বলুন, আপনিই মেরেছেন আমার মাকে? সুখের সৎমা এগিয়ে এলো, ছড়া কণ্ঠে বলল, এই মেয়ে কি পাগল হলো? আমাদের না জানিয়ে বিয়ে করলো, স্বামীর বাড়ি নিয়ে আমায় শাশুড়িকে মারলো, সেটাও আমাদের জানা নেই। এখন আবার এই বাড়িতে সেই সকালে এসে কি খোঁজাখুঁজি করলো পাগলের মতন, তারপর এখন আবার বাইসাবরে ডেকে উল্টা পাল্টা কথা বলছে। একদম চুপ থাকবেন আপনি। আপনাকে কিছু জিজ্ঞেস করেছি আমি? একদম একটা কথা কেউ বলবে না, এ ব্যাপারে শুধু আমি কথা বলবো, সবাই চুপ।
সুখের এহেন আচরণে সবাই অবাক। এ কোন সুখকে দেখছে তারা? সুখের ছোট চাচা লিয়াকত আলী এগিয়ে আসলেন। গড় কাঁপিয়ে এক ধমক দিয়ে বললেন, এত বেয়াদব কিভাবে হলে তুমি? বড়দের মুখের উপর কথা বলছো, তাও অসভ্যের মতন। ছোড়ের মায়ের বড় গলা। চরিত্রহীন মহিলার মেয়ে এখন মাকে নিয়ে গলাবাজি করছে। আমার মাকে তো মেরে ফেললে, আর সেটা আমাদের জানানোর প্রয়োজন মনে করলে না। জানালে কি হতো চাচা? সম্পত্তির আরেক দফা ভাগাভাগি হতো, তাই তো? লীলাবতীর এখন সত্যি কথায় বয়কে গেল চাচা লিয়াকত। কিভাবে কথার যুদ্ধে জিতবে সে ভেবে আরো লীলাবতীর উপর চেঁচিয়ে বলল, বড়টার দেখা দেখি ছোটটা অসভ্য হয়ে যাচ্ছে। সেও পেট বাঁধিয়ে বসে আছে, আবার এত বড় বড় কথা। তাতে আপনার কি চাচা? আপনার বাগ থেকে সম্পত্তি নিতে হবে না, আমাদের নিশ্চিন্তে থাকুন। লিয়াকত আলী থতমত খেয়ে যায়। সুখ বিরক্তিকর কণ্ঠে বলল, এবার আসল কথায় আসি ফুপা, তা কেন মেরেছিলেন আমার মাকে? ভদ্রলোক এবার সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। কপালের বিন্দু বিন্দু গামটা রুমাল দিয়ে মুছতে থতমত চেহারা নিয়ে বললেন, কি প্রমাণ আছে তোমার কাছে যে সব বলছো? সাহস তো কম না তোমার, প্রমাণ দেখাও আগে। সুখবতী বাঁকা হেসে বলল, এই তো প্রমাণ, আপনার পিছনের দরজায় দাঁড়ানো মানুষটা, দেখুন তো চিনতে পারছেন কিনা। অতি পুরনো প্রমাণটা। ভদ্রলোক পিছে ফিরে চাইল, অতি বিস্ময়ে চোখ বড় করে ফেলল। বয়ার্ত অবিশ্বাস্যকর কণ্ঠে বলল, তুমি? গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক কমেন্টস করবেন। গল্পটা